রাত তখন সবে নেমেছে। গ্রামের আকাশে শীতের ধোঁয়াটে চাঁদ একদম ফ্যাকাশে, চারিদিকে নিস্তব্ধতা। মনে হচ্ছিল কেউ যেন পুরো গ্রামটিকে বেলুনের মতো চেপে ধরে রেখেছে, যাতে কোনো শব্দ বের হতে না পারে। দূরে কোথাও কয়েকটা শিয়াল ডাকছিল, কিন্তু সেই ডাকও যেন কানে ঢুকছিল না। সবকিছু চাপা, ভারী, অস্থিরকর পরিবেশ। ঠিক তখনই সেই অস্থিরকর রাতের কথা আমার মনে পড়ে গেল। আমাদের গ্রামের পশ্চিম দিকে শিউরে ওঠা বাঁশঝাড়টার কথা। আমাদের গ্রামে যত ভৌতিক গল্প আছে তার সবগুলোই শুরু হয় ওই বাঁশঝাড় থেকে। এটা একটা নিষিদ্ধ জায়গা, সন্ধ্যার পর কেউ সেখানে যায় না। যেমন নিষিদ্ধ কবরস্থান, যেমন নিষিদ্ধ নদীর ধারে জ্যোৎস্না রাত, ঠিক তেমনি অন্ধকার, শ্বাসরুদ্ধ, অচেনা নিষিদ্ধ বাঁশঝাড়টাও। কিন্তু কেউ কখনো বলতে পারে না সেই নিষিদ্ধ বাঁশঝাড়টাতে কি আছে। এসব গল্প ছোটবেলা থেকেই শুনতে শুনতে আমি বড় হয়েছি, কিন্তু সত্যি বলতে আমি কোনোদিনও এগুলো বিশ্বাস করতাম না। আমার মনে হতো এসব সবই আজগুবি, গ্রামের মানুষের বানানো কাহিনী বা পুরনো কোনো কুসংস্কার। তবে একদিন ঠিক ঘড়ির কাঁটায় রাত 10টার সময় একটা ঘটনা আমার পুরো অবিশ্বাসকে গুড়িয়ে দেয়। সেদিন আমি পুকুরের ধারে যাচ্ছিলাম। রাত পরিষ্কার, বাতাস ঠান্ডা, চারিদিকে ধোঁয়ার মতো কুয়াশা। পুকুরের কালো পানি স্থির হয়ে আছে। আমি শান্তভাবেই হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ বাঁশঝাড়ের দিকে তাকাতেই দেখি বাঁশগুলো কেমন যেন নড়ে উঠল 2-3 বার। বাতাসও ছিল না, কিন্তু বাঁশগুলো অস্বাভাবিকভাবে কাঁপছিল। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ যেন বাঁশগুলো নাড়াচ্ছে। আমি থামলাম, চোখ কুঁচকে আবার তাকালাম। ঠিক তখনই কানের খুব কাছ থেকে, প্রায় শোনা যায় না এমন একটি ডাক এলো, এই, এদিকে আয়। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ঠিক আমার কানের পেছনে দাঁড়িয়েই বলছে, কিন্তু চারিদিকে কেউ নেই, শুধু বাঁশঝাড় আর ধূসর অন্ধকার দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর আবারও শোনা গেল, এই, এদিকে আয়, তোকেই ডাকছি। এইবার এই শব্দটা পরিষ্কার শুনতে পেলাম। এটি একটি অদ্ভুত টান, মানুষের মতো হলেও কোথাও যেন একটা অন্যরকম। যেন স্বরটা মানুষের গলার না, বরং অনেক দূরে কোনো অন্ধকার জায়গা থেকে ভেসে আসছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, চোখ শুকিয়ে গেছে, শ্বাস আটকে গেছে, হাঁটুর নিচটা কাঁপছিল। বাঁশঝাড় একবার হঠাৎ করে জোরে দুলে উঠল। একসাথে অগণিত বাঁশ কাঁপতে লাগলো, কিন্তু কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ কাঁপুনি। আর তারপরে সেই নীরবতার মধ্যেই এক ঝটকায় বড় লম্বা একটি ছায়া বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো। ছায়াটি মাটিতে যেন স্পর্শই করছে না, ধীরে ধীরে, খুব ধীরে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ওর কোনো মুখ নেই, কোনো চোখ নেই। মনে হচ্ছিল ও যেন আমার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে। হঠাৎ ছায়াটি কেমন জানি থেমে গেল, আর বাঁশঝাড়ের দিকে ফিরে যেতে লাগলো। ফিরে যেতে যেতে আমার দিকে তাকিয়ে বলল, দেখছি তোকে, এখন আর পালাতে পারবি না। ঠিক এর পরের মুহূর্তেই আমি বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল ছায়াটি যেন আমার পিছে পিছে আসছে, কিন্তু পিছনে তাকানোর সাহস হয়নি। শুধু অন্ধকার গলির মাঝে মনে হচ্ছিল কেউ যেন আমার কানের কাছে শ্বাস নিচ্ছে। শ্বাসটি বরফের মতো ঠান্ডা। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করলাম। বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু ঠান্ডা শ্বাসটি যেন এখনো আমার কানে লেগে আছে। মনে হচ্ছিল বাঁশঝাড়ের সেই ছায়াটি এখনো আমার দিকে তাকিয়ে আছে। আর ঠিক তখনই আমি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম একটি ছায়া ঠিক আমার জানালার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে ঢুকেনি, আমার জন্য অপেক্ষা করছে। সেই দিনের রাতটা আমি যতই ভুলতে চাই, ততই সেটা যেন আমার মাথার ভেতরে বারবার ফিরে আসে। বাঁশঝাড়ের সেই ফিসফিস, সেই ছায়ার ভেসে আসে, সব যেন আমার মাথার ভেতরে কেমন যেন আটকে আছে। রাত তখন প্রায় 2:30 বাজে। পুরো বাড়ি ঘুমিয়ে আছে। বাতাসে একটা অদ্ভুত নীরবতা, নীরবতার ততটাই ঘন যে মনে হচ্ছিল যদি কেউ খুব জোরে নিঃশ্বাস টানে, তাও সারা বাড়ির মানুষ জেগে উঠবে। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম নেই। দরজার নিচে দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। তখনই আমি খেয়াল করলাম ঘরের দেওয়ালে আমার শরীরের ছায়া পড়েছে, কিন্তু আমার ছায়াটা অদ্ভুত লম্বা দেখাচ্ছে, যেন আমার নয়, অন্য কারো ছায়া এখানে দাঁড়িয়ে আছে। আমি
বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। 2টা 36 মিনিট, 2টা 52 মিনিট, 3টা 7 মিনিট, কিন্তু ঘুম আসছে না। চোখ জ্বলছে, গলা শুকিয়ে গেছে। তখনই শরীরটা একটু ঢুলতে শুরু করলো। ঠিক তখনই ঠক ঠক শব্দ, দরজাতে কেউ টোকা দিল। প্রথমে আমি ভেবেছিলাম আমার পোষা বিড়ালটি দরজায় তার লেজ দিয়ে টোকা দিচ্ছে, কিন্তু দ্বিতীয়বারের টোকাটি এমন ছিল যেন কোনো মানুষই আমার দরজায় টোকা দিচ্ছে। তারপর আরেকটু বিরতি। আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে, বুকের ভেতরে ধুকধুক করছে। আমি উঠে বসার সাহস পাচ্ছিলাম না। বিছানার ওপর হালকা করে চাদরটা ধরে রইলাম। মনে হচ্ছিল চাদরটা যেন একমাত্র বাঁচার দেওয়াল। দরজায় আবারও টকটক শব্দ। এবার শব্দটি একটু জোরে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দরজা নড়ছে না। কিন্তু কেউ টোকা দিলে তো দরজা সাধারণভাবে নড়ে, কিন্তু আজব ব্যাপার, দরজা নড়ছে না কিন্তু শব্দ হচ্ছিল। মনে হলো কেউ যেন হাত ব্যবহার করছে না, বরঞ্চ কোনো অদৃশ্য জিনিস দরজায় টোকা দিচ্ছে। আমি খুব সতর্কভাবে কান খাড়া করলাম। দরজার বাইরে কোনো পায়ের শব্দ নেই, কোনো শ্বাস নেই, শুধু অদ্ভুত নীরবতা। তারপর হঠাৎ দরজার হাতল আস্তে আস্তে ঘুরতে লাগলো। চোখের সামনে দেখতে পেলাম ছায়া নড়ছে, কিন্তু সেটা মানুষের ছায়া নয়। হাতল ঘোরার শব্দ ধীরে ধীরে থেমে গেল। আবার 2 সেকেন্ডের নীরবতা। তারপরে খুব ধীরে দরজার নিচ দিয়ে হঠাৎ ঠান্ডা হাওয়া ঢুকতে লাগলো। সেই হাওয়া সাধারণ ঠান্ডা নয়, বরফের মতো ঠান্ডা। তার মধ্যে এক ধরনের কাঁচা মাটির গন্ধ। তারপর হঠাৎ আবারও ফিসফিস করা কণ্ঠে শুনতে পেলাম, ঘুমাস না, দেখছি তোকে। এই কণ্ঠটি পুরোপুরি অচেনা। এটা না ছেলের না মেয়ের। মনে হচ্ছিল 3-4টা কণ্ঠ একসাথে করলে যেমন হয় ঠিক তেমন এই কণ্ঠটা। আমি বিছানা থেকে নড়লাম না। চোখের পাতা খুলতেও কেমন যেন ভয় লাগছিল। ভয়ে ভয়ে চোখের পাতা খুললাম। সেকেন্ড 10 পর দরজার নিচ দিয়ে একটা ছায়া ঢুকলো। না, সেটা সাধারণ ছায়া না। মেঝের ওপর কালো ছায়াটি ধীরে ধীরে এগোতে লাগলো, যেন গন্ধ শুকে দেখছে ঘরের মধ্যে কে আছে। তারপর সেটা ঘরের মেঝেতে থেকে উঠতে শুরু করলো। তারপরে দেখলাম ছায়াটি নিজে নিজেই তার আকার পরিবর্তন করতে শুরু করলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করার মুহূর্তেই আমার কানের পাশে ঠান্ডা শ্বাস আর ফিসফিস করে বলছিল, মনে করিস না, চোখ বন্ধ করলেই আমি অদৃশ্য হয়ে যাব। তুই এখন থেকে আমাকে সবসময়ই দেখতে পাবি। আমি ভয়ে জমে গেলাম। চোখ বন্ধ করেই দেখতে পেলাম ছায়াটি ঠিক আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর আমার মনে হচ্ছিল সে আমাকে শুধু বারে বারে ধরতে চাচ্ছে, কিন্তু কিছু একটা দেখে সে আমাকে ধরতে পারছে না। তারপর আমি দেখলাম ছায়াটি কোথায় যেন চলে গেল। আমি জানালার কাছের দিকেই তাকাতেই দেখি ছায়াটি সেখানে আবার গেছে। সেখানে গিয়ে আকার পরিবর্তন করছে। তার হাতগুলো এত পরিমাণে লম্বা যেন কেউ টেনে লম্বা করে দিয়েছে। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। ছায়াটির মুখ নেই, চোখ নেই, কিন্তু অনুভব করা যাচ্ছে ও হাসছে। তারপর আস্তে আস্তে ওর নখগুলো জানালার কাছ বেয়ে নিচে নেমে আসলো আর ফিসফিস শব্দ করলো। তারপর ওর ছায়া জানালা থেকে সরে গেল। আমি ঘরের মাঝে তাকালাম। মাঝে তাকাতেই আবার দেখলাম সে মাঝখানে দাঁড়িয়ে আছে। তারপর ছায়াটি হঠাৎ মিলে গেল, কিন্তু আমার ঘরের মধ্যে অদ্ভুত এক রকমের গন্ধ রয়ে গেল। তার একটু পরেই ভোরের আজান দিল। তখন আমি বুঝতে পারলাম হয়তো সকাল হয়ে গেছে, তাই ছায়াটি আমার কাছ থেকে চলে গেছে। সারাটা দিন আমার তেমন কোনো ভয় করেনি। বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে, হাসি আড্ডা দিতে দিতেই কখন যে বিকেল হয়ে গেছে তা আমি জানি না। সন্ধ্যার আগে দেখি মা রান্নাঘরের দিকে যাচ্ছে, বাবা বারান্দায় বসে আছে, আর ছোট ভাই উঠানে খেলা করছে। সন্ধ্যা নামতেই আমার ভেতরের ভয়টা আবার জেগে উঠল। আমি কাউকে কোনো কিছু বুঝতে দিলাম না। চুপচাপে আমার রুমের মধ্যে চলে গেলাম। আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে শুয়েছিলাম, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, কারো নজর যেন আমার দিকে। তখনই শরীরের মধ্যে অস্থিরতা বোধ করলাম। বুক যেন চেপে ধরে আসছে। মনে হচ্ছিল গত রাতের ঘটনা আমার সাথে আজকেও আবার ঘটবে।
কেউ সত্যি দাঁড়িয়ে আছে আমার কাছে। আমি শরীরটা হালকা করার জন্য একটু উঠানে বের হলাম। রাত প্রায় 10:30টার মতো। কিন্তু হঠাৎ আমার বাঁশঝাড়ের দিকে আবারও চোখ পড়ল। তখনই দেখলাম একটা ছায়া দাঁড়িয়ে আছে আমার পাশেই, কিন্তু এটা আমার ছায়া নয়। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার ছায়া, কিন্তু পরে খেয়াল করে দেখি এটা আমার ছায়া নয়। আমি ঢোক গিললাম, ধীরে ধীরে মাথা তুললাম, কিন্তু কেউ নেই। শূন্য উঠান, হাওয়া বইছে না, পাতাও নড়ছে না, কিন্তু ছায়া দাঁড়িয়ে আছে মাটিতে আমার দিকে মুখ করে। হঠাৎ ছায়াটি কাঁপতে লাগলো। পানির ওপরে বাতাস লাগলে যেমন ঢেউ খেলে, ঠিক ছায়াটিও তেমন করে ঢেউ খেলছে। ছায়াটি আমার উঠানের এক পাশ থেকে অন্য পাশে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ নেই, শুধু ছায়া দেখা যাচ্ছে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আমার ছোট্ট ভাগিনার চিৎকার, মামা, তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকালাম, কিন্তু কেউ ছিল না। কিন্তু আমার ভাগিনা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে কাঁপছে। সে আমার দিকে আঙুল তুলে বলল, ওর মুখ ছিল না, শুধু লম্বা হাত, আর তোমার দিকে তাকিয়েছিল। আমার শরীর পুরো শূন্য হয়ে গেল। আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু কাঁদছে, গলা কাঁপছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কখনো এমন ভয় পাইনি। বাবা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি দেখলি রে? ভাগিনা ফিসফিস করে বলল, ছায়া নড়ছিল, মামার পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু মামা মাথা ঘোরানোর সাথে সাথে ছায়াটি কোথাও যেন উধাও হয়ে গেল। আমি চুপ করে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। চোখে যেন একটা ভয় লেগেছিল, কিন্তু মুখে কিছু বলতে পারছিলাম না। রাত আরও ঘনিয়ে এলো, পুরো বাড়িটি ঘুমিয়ে পড়েছে। মা আমাকে জিজ্ঞেস করলো, মুখ ফ্যাকাশে কেন? আমি কিছু বললাম না, কারণ বললে বিশ্বাস করবে না। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু জানালা দিয়ে বারবার উঠানের দিকে দেখছিলাম। মনে হচ্ছিল কিছু একটা নড়ছে। আমি জানালার বাইরে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু তখনই একটা জোরে বাতাস এলো। কিন্তু এটা বাতাস ছিল না, মনে হলো কেউ যেন আমাকে লক্ষ্য করে ঝাড়ফুঁক করছে। তারপর হঠাৎ জানালার কাছে সেই ছায়াটি আবার দেখতে পেলাম। তার মুখ নেই, চোখ নেই, কিন্তু সে আমাকে বলল, মনে আছে তোর, তোকে ডেকেছিলাম? আমি ভয়ে চিৎকার করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি শুধু তাকিয়েছিলাম। এমন করতে করতে আজকের রাতটাও আমার কেটে গেল। আবারও ভোরের আজান দিল, কিন্তু আমি আর শুয়ে থাকতে পারলাম না। তখনই আমি উঠে আমাদের গ্রামের এক কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমার পূর্ব পরিচিত। আমি তাকে সব কিছুই ভেঙে বললাম। তিনি আমার সব কথা শুনে আমাকে মন্ত্র পড়া এক টুকরো লাল কাপড় দিল, আর এক পুঁটলি লবণ দিল, দিয়ে বলল, কালকে রাত্রে যখন ছায়াটি তোর কাছে আসবে, তখন তার গায়ে এগুলো ছিটিয়ে দিবি। সেগুলো নিয়ে আমি তার কথা মতো চলে আসলাম, কিন্তু আরেকটা অনুরোধ করে আসলাম, এই কথাগুলো যেন আমার বাড়ির মানুষ জানতে না পারে। আবারও পরের দিন রাত নামল, কিন্তু আজকে আমার মনের মধ্যে তেমন কোনো ভয় নেই। ঠিক রাত 12টার দিকে আমি ছায়াটির দেখা পেলাম, কিন্তু ছায়াটি আজকে আমার কাছে আসছে না। আমি ছায়াটির পিছু নিলাম। ছায়াটি ধীরে ধীরে বাঁশঝাড়ের মধ্যে ঢুকে যেতে লাগলো। আমি লাল সুতা আর লবণের পুঁটলি নিয়ে তার পিছে পিছে যেতে শুরু করলাম। তারপর ছায়াটি আমার কাছে এলো। তাকে দেখে অনেক রাগান্বিত মনে হচ্ছে। তাকে দেখার সাথে সাথেই লাল কাপড়টি আমি তার দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। সে আর সেই লাল কাপড়টি অতিক্রম করে আমার কাছে আসতে পারল না। তখনই আমি লবণের পুঁটলিটি তার গায়ের দিকে ছুঁড়ে দিলাম। তার গা নিমেষেই ছায়ের মতো মিশে গেল। তখনই আমি অজ্ঞান হয়ে ওইখানেই পড়ে রইলাম। সকালবেলা আমাকে সবাই ধরে বাড়িতে নিয়ে আসার পরে, আমার মুখ থেকে এই গল্পটি শোনার পরে ওই বাঁশঝাড়ের দিকে আর কেউ যাওয়ার সাহস পায়নি। আমাদের গল্পটি আজ এখানেই শেষ করছি। আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন।